হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিয়ার লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আজকে আমরা তোমাদের জন্য একটা ট্রাভেল ব্লগ নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি নতুন বছরে শুরু হচ্ছে আর আমরা কোনো রকম কিছু প্ল্যান করিনি, হঠাৎ করে একটু কাজ থেকে ছুটি পেয়ে গেলাম। আর রিয়াও বলল একটা কোনো তীর্থ বা ভগবানের স্থানে যেতে মন চাইছে। অন্যান্যভাবে তো চার্চ বা এদিক সেদিক অনেক জায়গায় ঘুরতে যাই, কিন্তু ঠাকুরের স্থান দিয়ে বছর শুরু করার একটা আলাদাই মজা আছে। মজার থেকে বেশি একটা ভক্তি আছে। আর আমি আর ও দুজনেই মা কালীর অনেক বড় ভক্ত। মানে মা আমাদের সবসময় সহায় থাকে, তাই জন্য আমি আর ওর সাথে কোনো আর্গিউ না করে এক কথায় রাজি হয়ে গেছি আর সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এই যে আমরা ব্যান্ডেল স্টেশন দুজনেই রেডি হয়ে গেছি। আজকে আমরা যাচ্ছি নলহাটি। হ্যাঁ, একটা আনকমন প্লেস। মানে অনেকে যায় অনেকে যায় না, তারাপীঠের মতো অত পপুলার না, কিন্তু তারাপীঠের থেকে কম জাগ্রতও না। তো সেই হিসাবে প্ল্যান করলাম আমরা হঠাৎ করে। তো এই যে বেরিয়ে পড়েছি ব্যান্ডেল স্টেশন থেকে, সকালে এই গণদেবতা ট্রেন ধরবো, এটা ধরে আমরা তারাপীঠও যাই বা গেছিলামও আগে। তো সেম ট্রেনই। তো ট্রেনটা একটু লেট ছিল আর যেই প্ল্যাটফর্মে জেনারেলি দেয় সেখানে দেয়নি, আমরা অন্য জায়গায় গিয়ে ওয়েট করছিলাম, কিন্তু প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছে অন্য প্ল্যাটফর্মে। এটা দিয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে, জেনারেলি 1 বা 2-এ দেয়। তো আবার সেখান থেকে এইদিকে এলাম আর গাড়ি সকালে মারাত্মক ভিড় দেখছি। এই যে লোকজন দেখতে পাচ্ছ তোমরা, আর এই যে সবার আগে উনি চলে গেছে, গেট ধরে দাঁড়িয়ে আছে, সবার আগে উঠবে। আর ঘুরতে যাওয়ার এক্সাইটমেন্টই আলাদা। সেই অনুযায়ী তো ও লেগে পড়েছে আর আমি ওকে মানে সামাল দিতে দিতে ওর পেছন পেছন দৌড়াচ্ছি। ট্রেনে উঠে দেখছি বীভৎস ভিড় বাবা, এতটাও এক্সপেক্ট করিনি। আর মানে উইকেন্ড না, তবু এতটা ভিড় ট্রেনে কি জানি। আর ওই যে ওর অবস্থা দেখো, আমরা একটা সিটও পাইনি। এই চ্যানেলে দাঁড়াতে পেরেছি এটাই অনেক, পুরো প্যাকটা ভিড় গাড়ি। কিন্তু যাকে জিজ্ঞেস করছি কাছে পিঠে কেউ নামবেন, তো কেউ বলছে না, সবাই বোলপুরের আগে তো কেউ নামার কোনো প্ল্যানই নেই। আর এটা যেহেতু গ্যালোপিন ট্রেন, সব জায়গায় দাঁড়াবে না, তো স্টপেজ কম। তো কিছু দূর যেতেই বোলপুর চলে এসছে আর আমরা সেখানে জায়গা পেয়ে গেছি, দুজনেই পাশাপাশি বসে পড়েছি। আর এইবার দেখো চারিদিকে যে কজন দাঁড়িয়েছিল মোটামুটি সবাই জায়গা পেয়ে গেছি, খুব একজন দাঁড়িয়ে কেউ নেই। টুকটাক লোক উঠেছে, তারা হয়তো জায়গা পায়নি, এদিক ওদিক দাঁড়িয়ে আছে, কিন্তু মোটামুটি সবাই বসে পড়েছি। আর গন্তব্যের মোটামুটি হাফ চলে এসেছি। এই করতে করতে আমরা পৌঁছে গেলাম রামপুরা স্টেশন। তারাপীঠ যেতে গেলে এই স্টেশনে নামতে হয়, এখান থেকে নেমে অটো করে বা টোটো করে তারাপীঠ যেতে হয়, আমরা ওইভাবেই যাই। কিন্তু আজকে এখানে নামবো না, কিন্তু রামপুরহাট বলে কথা, মায়ের জায়গা, তারা মায়ের জায়গা, তাই জন্য একটু নেমেছি স্টেশনে, প্ল্যাটফর্মে আর কি। নিয়ে দেখছি চারিদিকটা। আর ট্রেন মোটামুটি এখানে খালি হয়ে গেছে, হাফ হয়ে গেছে, যত লোক নিয়ে এসছে দেখছো চারিদিকে। 10টা 10 বাজে। আর এই যে আমি, তোমরা দেখে নাও, কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছাড়বে। আর এই বলতে বলতে ট্রেন ছেড়ে দিয়েছে। রামপুরা স্টেশন ছেড়ে আমাদের ট্রেন এগিয়ে চলেছে আমাদের গন্তব্যের দিকে, মানে নলহাটির দিকে। এটা হচ্ছে রামপুরা স্টেশনের পরের স্টপেজ আর কি, মানে তারাপীঠের পরের স্টপেজ। তো ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে, প্ল্যাটফর্ম মোটামুটি ফাঁকা, আমিও ট্রেন থেকে দেখতে দেখতে যাচ্ছি। আর অ্যাকচুয়ালি গেটে এতক্ষণ চান্স পাইনি। আর সকালে যে ঠান্ডা ছিল, আমি আসার মানে সাহসও দেখাইনি। কিন্তু এখন একটু রোদ উঠে গেছে, গরম লাগছে, তাই জন্য গেট থেকে একটু ভিডিও করার সুযোগ নিয়েছি আর কি। আর রিয়া বসে আছে ওর জায়গায় চুপচাপ। ও যদি এখন এসে দেখে আমাকে গেটে, তাহলে তো আর এক চেল্লামিলি শুরু করবে, সেই ফাঁকে আমি একটু ভিডিও করে নিচ্ছি। আর এরকম গ্রাম্য পরিবেশ খুবই ভালো লাগে। স্টেশনের পাশে সবাই দেখো লাইনের ধার দিয়ে যাচ্ছে আর চারিদিকটা পুরো চাষবাস হয়। এটা একদম প্ল্যাটফর্মের পাশে বলে ওরকম মনে হচ্ছে, কিন্তু যেই ট্রেন ছেড়েছে তার কিছুক্ষণ পরে গিয়েই দাঁড়িয়ে পড়েছে। দেখেছো চারিদিকে ধুধু করছে মাঠ, কোনো বাড়িঘর সেরম নেই। পেছনে একটা ব্রিজ আছে, এখান দিয়ে হয়তো গাড়ি ফাড়ি যাতায়াত করে, আর তার নিচ দিয়ে এই রেল লাইন। কিন্তু হঠাৎ করে কোনো কারণবশত দাঁড়িয়ে পড়েছে, মানে নলহাটি স্টেশন ঢোকার আগেই। তো এরপর ছেড়েও দিয়েছে গাড়ি। আর এই চারিদিকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চললাম। রিয়াও চলে এসছে আমার পাশে, কেন ও জানে নামবে, আমি ওকে ডেকে নিয়েছি যে পরেই নামবো, আমরা খুব কাছাকাছি চলে এসেছি। তো তাই জন্য ওই আমার সাথে এখানে দেখছিল। এই করতে করতে আমরা পৌঁছে গেলাম স্টেশনে, নলহাটি স্টেশনে। কিন্তু এখানে প্ল্যাটফর্ম পাইনি, মানে প্ল্যাটফর্মের থেকেও ট্রেন বড়, মানে কম্পার্টমেন্ট বেশি, তাই জন্য আমাদের নিচেই নামতে হলো। তো ও নেমে গেল আগে, তারপরে আমি নামলাম লাফ দিয়ে। আর এই যে এটা একটু অন্যরকম এক্সপিরিয়েন্স, ট্রেন থেকে ডাইরেক্ট নিচে নামছি আর এইবারে প্ল্যাটফর্মে উঠছি। দেখেছো খুব একটা বেশি ভিড় নেই, এই যে নলহাটি জংশন। হ্যাঁ, ফাইনালি নলহাটি চলে আসলাম। আরে এখন আমরা এখান থেকে যাব নলহাটি। নলহাটির ওই মন্দিরটা, যে মন্দিরটা হচ্ছে 51 পীঠের মধ্যে একটা পীঠ, অন্যতম একটা পীঠ, সেখানটায় যাচ্ছি মায়ের স্থানে। এখান থেকে টোটো অটো করে যেতে হবে মন্দিরে। আপাতত যাই আমরা টোটো অটো করে, তারপরে আবার দেখা হবে। টাটা।
আর এই যে আমরা টোটো স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছি, আর এখান থেকেই টোটো ধরবো। চারিদিকে অনেক টোটো আছে, খুব একটা প্রবলেম হবে না, যে কোনো টোটো বললেই নিয়ে চলে যাবে মন্দির। এখানে মায়ের মন্দির সব টোটোই যায়, ওটাই একটা স্টপেজ। তো এই ভাই আমাদের চলে এসছে, ওর সাথেই আমরা যাব। প্রথমে দরদাম করে নিলাম, দরদাম করার কিছু নেই, ফিক্সড ভাড়া 10 টাকা, মানে রিজনেবল প্রাইস। দুজন মিলে উঠে পড়লাম টোটোতে, এই যে যাত্রা শুরু করলাম। সকাল সকাল ফাঁকা একটা টোটো পেয়ে গেছি, দুজনে গল্প করতে করতে বেশ চললাম, আর চারিদিকে রাস্তাঘাট উপভোগ করছিলাম। কিন্তু এইখানে আশেপাশে এত ডেভেলপড হয়ে গেছে, আমরা যখন এসেছিলাম, মানে আমি যখন এর আগে এসেছিলাম এরকম ছিল না। এই যেতে যেতেই রাস্তার ধারে আমি একটা মন্দিরের মতো গেট দেখলাম, জানি না এখানে মন্দির নাকি একটা স্কুলও লেখা আছে, কোনটা ঠিক কোনটা ভুল জানি না, কিন্তু ভিডিওটা ক্যাপচার করলাম, খুব ভালো লাগছে। আর এই চারিদিকে যেটা বলছিলাম, এত সুন্দর মার্কেট হয়ে গেছে, এরকম আমি আগে দেখিনি, মানে আমি যখন এসেছিলাম। তো এখানে মোটামুটি সবকিছুই পাওয়া যাবে, এত ডেভেলপড হয়ে গেছে যে আমরা যে কলকাতা থেকে এত দূরে চলে এসেছি সেরকম কিছু মনে হবে না। এই দেখতে দেখতে চলে এলাম মন্দির। তো এই যে নলহাটির মন্দির, আমরা এখন টোটো থেকে নামবো, রিয়া নেমে গেছে, আমিও নেমে পড়লাম। আর এই যে মন্দিরের দিকে চললাম, দূর থেকে মন্দিরটা দেখলাম বেশ ফাঁকা আছে, একটু ভিড় আছে আজকে অন্যান্য দিনের তুলনায়, মানে আমি এর আগে এসে এর থেকেও বেশি ফাঁকা দেখেছি, আজকে হয়তো ছুটির দিন বলে তাই জন্য এত একটু ভিড় হয়েছে, লোকজন আছে। আর এরকম একটা দর্শনীয় স্থান হবেই নাই বা এখানে, আমার মতো তো আরো মায়ের ভক্ত আছে। আর মন্দিরের ঠিক উল্টো দিকে হচ্ছে এই কাকার দোকান। এর আগেও আমি এসেছিলাম, পুজো দিয়েছিলাম এর কাকার দোকান থেকে জিনিস নিয়ে। কাকার ব্যবহার সত্যি খুব ভালো। এখানে তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী পুজো দিতে পারবে, পছন্দ অনুযায়ী ডালা তৈরি করতে পারবে, কোনো ফিক্স নেই যে এত টাকার ডালা নিতেই হবে বা এগুলো বানানো আছে ওনাদের অপশন মতো নিতে হবে, যেটা অন্যান্য জায়গায় হয়, এখানে সেরকম কোনো ব্যাপার না। তুমি জাস্ট তোমার সামর্থ্য, তোমার পছন্দ বা তুমি কিরকম চাইছো বলে দাও, উনি ওনার মতো করে দেবে, তার থেকে হয়তো অনেকটা এক্সট্রাই করে দেবে। আর এই যে মায়ের ফটো এখানে আছে, তোমরা চাইলে নিতে পারো। আর নানা রকম জিনিস দিয়ে, মানে একটা মাকে পুজো দিতে গেলে যা যা লাগে, তারাপীঠ বা অন্যান্য জায়গায় তোমরা যেগুলো দেখো সেম আছে এখানে, তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী মাকে পুজো দিয়ে তোমাদের ভক্তি করে। তো আমরাও সেইভাবেই ওনাকে একটা ডালা তৈরি করতে বললাম, আর আমি আশেপাশে মন্দিরের চারিদিকটা দেখছিলাম, খুব সুন্দর লাগছিল আর কি। সকাল সকাল পৌঁছে গেছি, মায়ের এখন পুজো দেবো, এত সকাল সকাল আসতে পেরেছি এটাই অনেক। তো যাই হোক, আমাদের ডালা মোটামুটি তৈরি হয়ে গেছে। এই যে না সরি, তৈরি হয়নি এখনো, রিয়া বলছে, আমি তো ভাবলাম হয়ে গেছে, আমি চারিদিকে ভিডিও করছিলাম। রিয়া বলে দিচ্ছে ওনাকে কিভাবে কি করতে হবে। আর এই যে উনি যে প্রসাদটা আমাদের জন্য বানাচ্ছে, মানে যেটা দিচ্ছে মায়ের প্রসাদটা, সন্দেশটা, এটা উনি নিজে বাড়ি থেকে বানায়। ওনাদের গরু আছে, গরুর দুধ থেকে নিজেই তৈরি করে, মানে উনি বলেছে। আর সত্যি কথা না বললে উনি এত ডিটেলসে বলতেও পারতো না যে কিভাবে কি হয় না হয়। আর আমি যখনই আসি ওনাকে দেখি এইভাবেই। তো সবাইকে এইভাবেই উনি সেবা দিয়ে যাচ্ছে আর কি। আর এটাই ওনার জীবিকা। আর ওনার বংশধরেরা, মানে ওনার কি বলবো, পরিবারের আরো অনেক সদস্য আছে যারা এই মন্দিরের সাথেই যুক্ত, পুজো আচার সাথে যুক্ত। তো তারা মন্দিরের ওখানে কর্মসূচি সামলায় আর কি। তোমাদের যদি আলাদাভাবে কোনো পুজো দেওয়ার থাকে মন্দিরে বা কিছু, তো ওনার সাথে যোগাযোগ করতে পারো, উনি সে সমস্ত ব্যবস্থা করে দিতে পারবে, আমাদেরকে বলেছে আর কি। আর এই যে আমাদের ডালা নেওয়া হয়ে গেছে, এটা নিয়ে এখন আমরা যাব পুজো দিতে। ওরিয়া একটু দেখে নিচ্ছে সব ঠিকঠাক দিয়েছে কিনা, ওর তো একটু আগে এগুলো, মানে সবার আগে এগুলো করা দরকারই আর কি। চলো, ওর কাজ কমপ্লিট করে ফেলেছে, আর আমরা ঢুকে গেলাম মন্দিরে পুজো দিতে। আর এইটা আছে প্রথমে কাউন্টার, তোমাদের যদি কিছু জানার থাকে জানতে পারো। এখানে একটা কিছু একটা প্রোগ্রাম হয়েছিল, তাই জন্য এত কিছু সাজানো দেখছি এদিকে। আর এই যে এই চত্বরটা দেখছো, এই দালানটা, এটা নতুন করেছে, মানে এর আগে আমি যখন এসেছিলাম আমি দেখিনি এখানে, তখন কাজ চলছিল। কিন্তু খুব ভালো করেছে, তখন কোনো বসার জায়গায় ছিল না, টানা সিঁড়ি ছিল শুধু। কিন্তু এইখানে এই বসেছে, মানুষ বসতে পারছে, এটাই এই জায়গাটা খুব ভালো। বা যে কোনো অনুষ্ঠান হয়ে গেলে যদি এখানে হয়, সবাই মানুষ, অনেক মানুষ একসাথে বসে সে অনুষ্ঠান উপভোগ করতে পারবে, বা এখানে প্রসাদ সংগ্রহ করতে পারবে, সব রকমই ব্যবস্থা আছে ওই জায়গাটা, ওই জন্যই করা আর কি। তারাপীঠের যেরকম একটা দালান আছে সামনে, তো এটাও সেইভাবেই করা হয়েছে। আর এই যে এতগুলো সিঁড়ি পেরিয়ে আমরা উঠে গেলাম পুজো দিতে ওখানে মন্দিরে। মন্দিরে সামান্য ভিড় আছে দেখলাম, খুব একটা বেশি ভিড় হয়নি, লাইন পড়েছে একটা ছোট্ট মতো। কিন্তু তারাপীঠের তুলনায় তো অনেক কম, তোমাকে ওই ভোরবেলা থেকে উঠে 4-5 ঘন্টা লাইন দিতে হবে না। এই যে কিছু লোকের লাইন, সবাই মায়ের জন্যই এসছে, ভক্তি ভরে পুজো দিচ্ছে। আর আমি এই যে চারিদিকটা একটু ভিডিও করে নিচ্ছি, এই যে মন্দিরের ওপর থেকে এই জায়গাটা এরম দেখতে লাগে আর কি, খুবই সুন্দর আর কি। তো রিয়াও লাইনে দাঁড়িয়ে পড়েছে পুজো দেওয়ার জন্য। আর এই দেখো মায়ের মুখ, মায়ের অপরূপ দৃশ্য, সুন্দর, মাকে ফুল দিয়ে সাজিয়ে রেখেছে, জবামালা দিয়ে। তো ভক্তি করে এখানেই পুজো দেওয়া যায়। মায়ের চোখের দিকে তাকিয়ে থাকলে তোমরা, মানে ওখানেই মনে হবে যেন তোমার অর্ধেক দুঃখ বা যন্ত্রণা রিলিফ হয়ে গেছে, মা তো আছে আর কি চাই। আর আমরা মায়ের ভক্ত, তাই জন্য মায়ের টানে ছুটে ছুটে যাই। তারাপীঠ বলো, নলহাটি বলো, যে কোনো মায়ের স্থান, কালীঘাট বলো, বা আমাদের নৈহাটির বড় মা বলো, সব জায়গাতেই আমাদের টানে আর কি। আর এই যে ওপরের মায়ের এতগুলো রূপ, এই জিনিসটা আমি আগে দেখিনি, এর আগে এসেছিলাম কিন্তু আমার সত্যি মনে নেই।
এই জায়গাটা তখন এরকম ছিল কি ছিল না, বা আমি দেখতে পাইনি, স্কিপ করে গেছি সেটা মনে নেই, কিন্তু এবারে দেখলাম খুব ভাল লাগলো। এই করতে করতে রিয়ারও পুজো দেওয়ার মোটামুটি কাছাকাছি চলেই এসছে, লাইনটা দেখলাম। আর ভেতরে কন্টিনিউ 2-3 জন ব্রাহ্মণ আছে, পুজো করে যাচ্ছে, আর রিয়াও বসে পড়েছে পুজো দেওয়ার জন্য। একদম ভক্তি ভরে পুজো দিয়েছে, মন শান্তি করে, কোনো তাড়াহুড়ো নেই বা উঠুন বা এখনই সাজ শেষ করতে হবে। আর নিজের পুরো ফ্যামিলি সবার নামে পুজো দিতে পারবে, ওনারা ব্রাহ্মণরা নিজেরা মুখে উচ্চারণ করে পুজো দিয়ে দেবে। তো এটাই খুব ভাল লাগলো আর কি। কোনো তারাপীঠে যে জিনিসটা হয়, অবশ্য ওইখানে এত লোক, এত প্রেশার, ওরাও যদি না করে তাহলে ওইভাবে কমপ্লিট করতে পারবে না সবার পুজো। কিন্তু এইখানে সেই প্রচারটা বা সেই প্রেশারটা লোকের নেই এত, তাই জন্য হয়তো মানুষ এত শান্তি করে ইয়ে করে পুজো দিচ্ছে। এটাও হয়তো পপুলার হয়ে গেলে তখন এখানেও সেরকম ইয়ে হবে। কিন্তু আমার তো খুব ভাল লেগেছে এখানে পুজো দিয়ে, সত্যি কথা। আমিও গেছিলাম, আমিও আশীর্বাদ নিয়েছি, আমিও টিপ পড়েছি ওনাদের কাছে। রিয়া তো পুজো দেওয়া কমপ্লিট করে ফেলেছে। চলো ভালো। ওই যে ওখানে একটু আরতি করছে ও, ওই ধূপকাঠিটা যেটা দিয়েছিল সেটা তো ভেতরে জ্বালানো যায়নি, বাইরে ও মাকে দেখিয়ে নিচ্ছে। দেখিয়ে নিয়ে এখানে ও ওর মতো করে পুজো করছে। ও নয়, সবাই করছে এখানে বাইরের জিনিসটা। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। একবার ভিডিও কল রিয়ার হয়ে গেছে, এবার আমিও চলে গেলাম ওইখানে। মানে এখানে একটা গান্নু বাবা ছিল, ওটাই আমি দেখতে গেছিলাম। আর ওখানে ওই ব্রাহ্মণরা পুরোহিতরা বসেছিল, ওদের কিছু দক্ষিণা দিলাম। তো আমার ধূপকাঠি দেখানো হয়নি আর কি, মানে রিয়াই দেখিয়েছে। আমি তো দূর থেকে শুধু মাকে নমস্কার করি, প্রণাম করি, আর মনের যা ইচ্ছা সেগুলো জানাই মাকে। আর খুব লাকিলি মা সেগুলো আমার সব পূরণও করে দেয়। জানি না মা এতটা সন্তুষ্ট আমার ওপর, আমাদের ওপর এরমই যেন আশীর্বাদ বজায় রাখে। চলো, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর এই যে আমরা একটু ভিডিও করছিলাম, মানে রিয়া করছিল আর কি ওখানে। এই জিনিসগুলোই ভাল লাগে। এইখানে কোনো তোমাকে কেউ আটকাবে না বা বাধা দেবে না, এখানে ছবি তুলবেন না বা এখানে এই করবেন না। বরঞ্চ ওনারা ওখান থেকে বলে, ঠিক আছে ছবি তোলো, ভিডিও করো। মানে যারা কর্তৃপক্ষ আছে কোনো কিছুতেই বারণ করে না। হ্যাঁ, একদম যেগুলো না করার, ঠাকুরের জায়গায় তোমাকে কেউ আটকাচ্ছে না বলে তুমি যা ইচ্ছা তাই করতে পারবে, একটা তো স্বাধীনতা বজায় রাখতে হয়, সেটা তো তোমাকে অবশ্যই না বললেও রাখা উচিত। তো যাই হোক, তো এইখানে কন্টিনিউ দেখছিলাম ইনি ঢাক বাজিয়ে যাচ্ছে, সবাই তার সামর্থ্য মতো ওনাকে কিছু প্রণামী দিচ্ছিল, তো সেই হিসাবে আমিও দিলাম। তো মায়ের কাছে ইনি কন্টিনিউ ঢাক বাজিয়েছে, মানে ওইখানকার পরিবেশটা এত সুন্দর করে রেখেছে। উনি ঢাক বাজাচ্ছেন, আর একজন কাকা আছে উনি বাঁশি বাজাচ্ছেন। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগছিল। এর পাশেই দেখলাম এটা হারিকাট, এখানে হয়তো মায়ের যখন বাৎসরিক পুজো হয় বা কারোর মানসিক থাকলে এখানে বলি দেওয়া হয় আর কি। তো এই হারিকাটে নাকি প্রণাম করলে সমস্ত ফাঁড়া বা যেগুলো তোমার আপকামিং বিপদ আছে সেগুলো কেটে যায়, উনি আমাকে বোঝাচ্ছিলেন। তো সেই জন্য মায়ের হারিকাটের ওখানে আমি একটা প্রণাম করলাম। আর কখনো দেখিনি এগুলো সামনাসামনি, ইচ্ছা আছে পুজো দেখার, এখানে বাৎসরিক পুজো যখন হয় আর কি। আর এর পাশেই হচ্ছে মন্দিরটা আর কি। মন্দিরের মেন সিঁড়ি বলতে গেলে এইখানে, এই যে ত্রিশূলটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে উঠে গেলে হচ্ছে পুরো সোজাসুজি তুমি মন্দিরের সামনে যেতে পারবে। কিন্তু এই রাস্তাটা দিয়ে ওঠার কোনো ব্যাপার নেই, এটা সামনেটা লক করা আছে। এই যে এই সিঁড়ি দিয়ে যদি তোমরা সোজা উঠে যাও, তো সোজাসুজি মন্দিরটা দেখতে পাবে। এটাই হচ্ছে মন্দির, মানে নলহাটির মন্দির আর কি। এই দুদিক থেকে সিঁড়ি আছে আমাদের ওঠার। আর এই যে এই দালানটা চারিদিকে সবাই সুন্দর বসে আছে, আর এই কাকু তখন থেকে সুন্দর বাঁশি বাজিয়ে যাচ্ছে, তোমাদেরও শোনাচ্ছি, তোমরা শোনো। সুন্দর বাজাচ্ছে। খুব সুন্দর বাজালেন উনি। আর এই যে হচ্ছে ওনার কার্ড,
উনি কলকাতাতেও বাজাতেন আগে, নানা রকম অনুষ্ঠান করেছেন, কিন্তু আজ শারীরিক নানা প্রবলেমের জন্য উনি করতে পারেনি। এই নাম্বার দেখছো, তোমরা যদি চাও ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারো, উনি সবসময় অ্যাভেলেবেল আছে যে কোনো অনুষ্ঠানে। তো আমরা ওনাকে আমাদের সাধ্যমতো সাহায্য দিয়ে আমরা ডালার দোকানে ফিরে গেলাম আর শুনে নিচ্ছি নলহাটির গল্প। ঠাকুরের দোকান নলাটেশ্বরী, অজয় কুমার চক্রবর্তী, নলাটেশ্বরী মন্দিরের সামনে দোকান। আমরা নলাটেশ্বরী মন্দিরের পুরোহিত। আমি থাকি দোকানে, আমার ভাইপো ছেলে সব, ছোট ছেলে সব আমার ওপরে মন্দিরের ওপরে থাকে। কোনো অসুবিধা হবে না, আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ঠাকুরের দোকান, এই ঠাকুরের দোকান লক্ষ্য করে আপনি যোগাযোগ করবেন। যাবতীয় আপনার পুজোর ডালি বিক্রি করি এবং পুজোর যাবতীয় ওপরে মন্দিরের ওপরে ভাইপোরা থাকে, আপনাদের সঙ্গে যোগাযোগ করে দেবো এবং ইচ্ছা মতো পুজো নিয়ে যাবেন এবং আপনি যা ইচ্ছা দক্ষিণা দেবেন। এটাই আমার বক্তব্য। আর তোমার ওই ক্ষীরটা একটু দেখাও। আমার 1 নম্বর ক্ষীর। এই ক্ষীরে আমাদের গরুর দুধ এবং ঘোষ দিয়ে মাল তৈরি করা হয় এবং খাওয়ার পর নিজেরাই তৈরি করি। খেলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, যে আমাদের সত্যি গরুর দুধের কিনা বা আমার ভেজাল আছে কিনা। না খেলে পুজো দিয়ে খাবেন, প্রসাদ খাবেন, দিয়ে বুঝতে পারবেন যে হ্যাঁ মালটা আমি কি বিক্রি করি। নাহলে এখানে মায়ের কণ্ঠনলী পড়েছিল বলে, এখানে মায়ের কণ্ঠনলী পড়েছিল, ওই জন্যে আমাদের এই জায়গাটি নলাটি, এর নাম হচ্ছে নলাটি। এই গ্রাম্য, এখন পৌরসভা হয়েছে, এখন পৌরসভা হয়েছে, কিন্তু আমাদের আগে গ্রাম্য নলাটি গ্রাম্য পঞ্চায়েত ছিল, এখন পৌরসভা। সকালে আপনার 5:30টার ভিতরে মন্দির খুলে 6টা থেকে পুজো আরম্ভ হয়। সারাদিন পুজো মোটামুটি হয়ই, কিন্তু 1:30টার সময় মায়ের ভোগ, অন্যের ভোগ হলে বন্ধ থাকে আধ ঘন্টা। তারপরে মন্দির খুলে 8:30, 8টা থেকে 8:30টার ভিতরে বন্ধ হয়ে যায়। আর খোলার কোনো উপায় থাকে না তখন। আর ভোগ খেতে গেলে 11টা থেকে ওই 10:30, 11টার ভিতরে কুপন করতে হয়। কুপন বেশি নয়, মাত্র 61 টাকা। খাওয়া দাওয়া মোটামুটি নিরামিষ এবং খাওয়া দাওয়াটা ভালোই করায়। দেখো, তোমরা যদি নলহাটিশ্বরী মন্দিরে আসো, এই মন্দিরের সামনেই কাকার দোকান। দাঁড়াও নিচ্ছি, কাকার দোকান দেখো, প্রসাদ খাইয়ে দিল কাকা। এখানে এই দোকানে মায়ের যাবতীয় জিনিস, মানে শাড়ি থেকে শুরু করে ফুল, শাখা পলা, আলতা, সিঁদুর, প্রসাদ, মাখা সন্দেশ, ঠাকুরের দোকান, সত্যি তো সবকিছু এখানে পাওয়া যায়। জিনিসই পাওয়া যায়। তো আমরা এই দোকান থেকে প্রসাদ নিয়েছি, ডালা নিয়ে এখানে পুজো দিয়েছি। তোমরা এই দোকানে সবকিছু পেয়ে যাবে, আলাদা করে বাইরে থেকে কিছু আনতে হবে না। আর এখানে 11টার মধ্যে কুপন দেওয়া শেষ হয়ে যায়। যদি ভোগ খেতে চাও 11টার মধ্যে নাম লেখাতে হবে, মানে একটু আর্লি মর্নিংয়েই আসতে হবে। আদারওয়াইজ এই মন্দিরটা ভীষণ সুন্দর আর ফাঁকাও আছে এই সময়, জানি না অন্য টাইমে কেমন থাকে, কিন্তু পুজো দিয়ে শান্তি পাবে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আর এই পাশেই ছিল একটা, মন্দিরের পাশেই ছিল একটা আখের রসের দোকান। তো রিয়া সকাল থেকে কিছু খায়নি, আর ও আখের রস খেতে ভালোবাসে, তাই আমি ওকে বললাম হেলদি খাবার হবে, তো তুই এটা নিয়ে নে। আমি খুব একটা মিষ্টি পছন্দ করি না, কিন্তু ও যখন নিচ্ছে ওর থেকে একটু টেস্ট করব। কিন্তু আখের রস ও সত্যি খেতে ভালোবাসে। আর এখানে একদম দেখলাম কোনো উনি জলও মেশায়নি, কিছু না, একদম গ্রাম্য জিনিস, তো একদম ভেজাল জিনিসটাই এদের কাছে নেই হয়তো, মানে আমার বিশ্বাস। আমি তো দেখলাম না, আর টাটকা আখগুলো ওইভাবে পেশাই করে রস বার করে দিচ্ছে। আর রিয়া যেটা খেয়ে বললো, আর আমি একটু ওর থেকে ট্রাই করেছিলাম, সত্যিই ভালো লেগেছে। আমাদের এখানে যেরকম ম্যাক্সিমাম হাফ জল হাফ রস হয়ে যায়, ওইখানে ওটা ছিল না, সত্যি ভালো খেতে ছিল। আর এর পাশেই ছিল একটা তেলে ভাজার দোকান। এইটা আবার আমার ফেভারিট। জানি আমার শরীরের পক্ষে অতটা ভালো না, কারোরই পক্ষে ভালো না, কিন্তু গ্রাম্য জিনিস তো, ওখানকার খাবার, এই মুড়ি ঘুগনি, তো এই জন্য এই মুড়ি ঘুগনি আর তেলে ভাজা ভাবলাম একটু ট্রাই করে দেখি। সকালে তো এই ধরনের খাবার হয় না আমাদের এখানে, আমরা খাইও না, কিন্তু ওখানে গেলাম আর সামনে এরকম গরম গরম ভেজে দিচ্ছে রাস্তার ধারে, তাই নিয়ে নিয়েছি। আর যে দেখো রিয়া, ও খাবে না বললো বেশি, কিন্তু এই গরম গরম তেলে ভাজা দেখে আর সামলাতে পারিনি সকাল সকাল। তো একটাই নিয়েছি, ও একটু টেস্ট করছে, বাকিটা আমিই খেয়ে নেবো। আর আমি লাস্টে ঘুগনিটাও নিয়ে নিয়েছি, একটা ওদের থেকেই প্লেট নিয়েছি, মানে ওরা এইভাবেই দিচ্ছে। আমার ঘুগনি খাওয়ার প্ল্যান ছিল না, শুধু ভেবেছিলাম মুড়ি চপ খাবো, কিন্তু এত ভাল লাগলো জিনিসটা দেখে,
তো নিয়ে নিলাম, চলো একদিনই তো খাবো, ডেইলি তো খাচ্ছি না। এইভাবেই ব্রেকফাস্টটা কমপ্লিট করে এর পাশেই একটা সুন্দর মাজার আছে, তো আমরা সেখানে রওনা দিলাম। মন্দিরের পাশেই আর কি, এখানে আর সেরকম কিছু দেখার নেই। তো সবাই বললো ওই জায়গাটা যাও, একটু পাহাড়ের ওপর আছে, পাহাড় ঠিক বলা যাবে না, একটা টিলা টাইপের ছোট্ট আর কি, আগে পাহাড় ছিল, ওটাই কেটে এগুলো করা হয়েছে, এতগুলো স্টেপ বানানো হয়েছে। তো এতগুলো স্টেপ পেরিয়ে ওপরে উঠে দেখি কি আছে। আমাদের নতুন এক্সপিরিয়েন্স, মানে রিয়ার নতুন এক্সপিরিয়েন্স, আমি তো এর আগে এসেছি একবার। তো এখানে দেখলাম একটা মাজার আছে আর কি। তো শান্ত পরিবেশ ওপরটা, খুব ভাল লাগছে, মানে নিরিবিলি, খুব একটা ভিড় নেই, কিছু নেই। আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো, মানে নোংরার কোনো সেরম আমি তো দেখলাম না, মানে সুন্দর একটা সময় কাটাবার জায়গা। আর এইখানে যারা আসে আর কি, যারা উপাসনা করে তাদের জন্য তো একদম আইডিয়াল প্লেস। কিন্তু আমরা ওখানে একটু গিয়ে বিশ্রাম নিলাম আর কি, নিচে এত ভিড় ছিল, বা সকাল থেকে উপোস করে পুজো দিয়েছি, তারপরে একটু ব্রেকফাস্ট করলাম, করে আমাদের একটা বসার প্রয়োজন ছিল। আর এত সুন্দর জায়গা এখানটা ওপরটা, তো আমরা এই সুযোগটা মিস করিনি। চারিদিকে দেখলাম অনেকেই বসে আছে, গল্প করছে, সময় কাটাচ্ছে। আর ম্যাক্সিমাম যারা পুজো দিতে এসছে তারা এই জায়গাটা, স্থানটা ঠিক একবার না একবার ভিজিট করছে। আর আমরা কিছু খাবার, মানে ওই ড্রিঙ্কস আর কি, জল বা একটু ফ্রুটি বা একটু চিপস নিয়ে গেছিলাম। তো সেগুলোই ওখানে বসে বসে খাচ্ছিলাম, আর রিয়া ওর মতো ভিডিও রিলস এগুলো করছিল। তো আমার খুব জায়গাটা ভাল লেগেছে। আর পেছনেই দেখছো অশ্বত্থ গাছ না বট গাছ আমি চিনি না, তো ওই গাছতলাতেই বসেছিলাম, সুন্দর বসার জায়গা আছে। এর আগে আমি এসেছিলাম তখন এরম জায়গা ছিল না, মানে জায়গাটা ছিল, মানে এত সুন্দর বসার এইভাবে জায়গা করে দিয়েছে, এগুলো ছিল না খুব একটা। তো আমাদের বসা হয়ে গেছে, আর যেটা ডাইরেক্ট আমাদের দেখতে পাচ্ছ এখন, টোটোতে আমরা খিচুড়ি ভোগ খেতে খেতে যাচ্ছি। অ্যাকচুয়ালি হয়েছে কি, মন্দিরের সামনেই ভোগ দেবে, আমরা তো কুপন পাইনি, লেট হয়ে গেছিল। তো তাই জন্য বলেছিল মন্দিরের সামনে ভোগ দেবে 1টা থেকে। তো আমরা ভেবেছিলাম আমরা হয়তো পাবো না, কেননা আমরা ওপরে চলে গেছিলাম। কিন্তু ফেরার পথে দেখলাম ভোগ দিচ্ছে, তাই ওটা নিয়ে ডাইরেক্ট টোটোতে উঠেছি। আর আমাদের এখানে ট্রেনের টাইম হয়ে গেছে, তাই জন্য স্টেশনেও আসতে হবে। তাই ভোগটা নিয়ে একদম টোটোতে বসে খেতে খেতে চলে এলাম। বলে না, কপালে যদি প্রসাদ থাকে, ভগবান যদি তোমার জন্য কিছু লিখে রাখে, তাহলে সেটা হবেই। আর এই করতে করতে আমাদের ট্রেন চলে এসছে। আমরা অ্যাকচুয়ালি ফিরতাম 8টু পরে, মানে বিকেলের দিকে আর একটা ট্রেন ছিল, যেই ট্রেনে সকালে এসেছি। কিন্তু আমাদের সবকিছুই ঘোরা কমপ্লিট হয়ে গেছে, তাই আর ভাল লাগছিল না ওখানে থাকতে। কি করবো, বাড়িও ফিরতে হবে, মায়ের শরীর খারাপ। তো তাই জন্য এই তার আগে একটা ট্রেন ছিল, দুটোরে স্টপেজ বেশি, কিন্তু তাও ভাবলাম এটা ধরেই চলে যাই, যতটা আগে পৌঁছানো যায়। কিন্তু ট্রেনটা বীভৎস ভিড় দেখে আমার লাগছে, আর ছিলও সত্যি। তো আমি বুঝতে পারছিলাম না ঠিক করলাম না ভুল করলাম। যদি পরের ট্রেনটা যেতাম একটু বেশি হয়তো ফাঁকা পেতাম, যেহেতু স্টপেজ কম, খুব একটা লোকজন হবে না হয়তো। কিন্তু আর ওটা আসছেও কাছ থেকে, এটা আসছে পুরো মনে হয় বিহারের ওই সাইড থেকে, তাই জন্য এত লোক নিয়ে এসছে। কিন্তু কি আর করা যাবে, চলে যখন এসছি, আর পুজোও দেওয়া হয়ে গেছে, ভগবানের প্রসাদ খাওয়াও হয়ে গেছে, তো ভাবলাম চলেই যাই, কি আর করব। তো লোকজন তো নামছে, আশা করছি একটা না একটা জায়গা পেয়ে যাব। তো আমি না পেলেও হবে, রিয়া যদি পেয়ে যায় তাহলেই হবে। ও কেন সকাল থেকে উঠেছে, অনেক টায়ার্ড, আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আসা ওর পক্ষে খুব ডিফিকাল্ট। আমাকে খুব একটা বলে না, কিন্তু আমি বুঝতে পারছি ওর একটু কষ্টই হচ্ছে আর কি, টায়ার্ড হয়ে গেছে। কিন্তু যা কপাল আমাদের, সকালেও আমরা জায়গা পাইনি, কিছু দূর গিয়ে জায়গা পেয়েছি। আর এবারেও মনে হচ্ছে জায়গা কিছু দূর গিয়ে পাবো কিনা ঠিক নেই, কিন্তু আপাতত জায়গা পাইনি। তো গেটের ধারে একটা যা দাঁড়াবার জায়গা পেয়েছি, আমি তো হাওয়া খেতে খেতে যাচ্ছি, আর ওকে একটু ভেতরটা ঢুকিয়ে দিয়েছি, যেহেতু ভিড় আছে গাড়িতে। আগামী স্টেশনগুলোতে আরো ভিড় হবে, আর স্টপেজ বেশি, তো তাই জন্য লোকজন অনেকই উঠবে আশা করা যায়। তো দেখো বেচারার মুখ দেখো। কিন্তু লাকিলি আমরা কিছু দূর যাওয়ার পরই মোটামুটি 0.5 ঘন্টার মধ্যে একটা জায়গা পেয়ে গেছি। 4-5 ঘন্টার জার্নি এটা। তো 0.5 ঘন্টা পরে জায়গা পেয়ে গেছি। জানলার ধারেই মোটামুটি পেয়েছি। একজন বসে আছে আমার পাশে। তো শীতকাল, তবু এত গরম লাগছিল, আমি জ্যাকেট ফ্যাকেট খুলে ফেলেছি। আর হাওয়া খেতে খেতে চললাম। আর এই যে চলে এসেছি বর্ধমান স্টেশন, মানে এর পরেই ব্যান্ডেল স্টেশনের স্টপেজ দেবে, বাড়ির খুব কাছাকাছি। আর আমরা এমনিতেও টায়ার্ড হয়ে গেছি খুব, ভিডিওটা তাই আর লেন্দি করছি না। এর পরের স্টেশনই ব্যান্ডেল, ব্যান্ডেলে নেমে গেলে ওখান থেকে আমাদের বাড়ি একদম কাছে। আজকের দিনটা খুব ভালো কাটলো, তোমরাও মাকে দর্শন করে এসো। টাটা, সবাই ভালো থেকো।